আমি দুটো ক্লাস করাবো, আজকের ক্লাসে আমি দুটো স্তবক করাবো, দুটো স্ট্যাঞ্জা, বাকি তিনটে স্ট্যাঞ্জা পরের ক্লাসে করাবো। দুটো ক্লাসে এই কারণেই করাবো যাতে আমরা টেক্সটটা ভীষণ ভালো মতো বুঝতে পারি, যত ভালো টেক্সট বুঝবো তত আমরা ভালো এমসিকিউ এর উত্তর করতে পারবো। তো আমি লাইন ধরে ধরে করাবো এবং কোন লাইন থেকে কেমন প্রশ্ন হয় সেটাও বলে দেবো। আমরা এখানে একটি গাছের ছবি দেখতে পাচ্ছি, তো এই গাছটাকে আমাদেরকে ধরে নিতে হবে কি ক্যাজুরিনা ট্রি। আচ্ছা, তরু দত্ত লিখেছে, পুরো নাম কি? তরুলতা দত্ত। আমার সাথে বলবে কি নাম? তরুলতা দত্ত। আচ্ছা, তার জন্ম হচ্ছে 1856। কোথায়? ক্যালকাটা। তখন ওটাকে ক্যালকাটা বলা হতো, তাহলে কলকাতার মেয়ে। ঠিক আছে, 4ই মার্চ। আর তার মৃত্যু 1877। মাইনাস করো, কত হবে? 21 বছর। তার মানে 21 বছর বয়সে সে মারা গিয়েছে। তার মানে কত কম বয়সে তিনি একটা কিছু লিখেছেন, যে লেখাটা আমরা পড়ছি। আচ্ছা, তার সিবলিংস মানে তার ভাই বোন ছিল। ঠিক আছে, তার কি ছিল? একটা ভাই ছিল আর একটা বোন ছিল। তো বোনের নাম কি? আরু, অরু বা আরু। আর ভাইয়ের নাম হচ্ছে আবজু। আবজু আর আরু, তারা দুজনও কিন্তু মারা গিয়েছে। আচ্ছা, তারা কিভাবে মারা গেল এগুলো সব জানতে হবে, আমাদের এমসিকিউ তো আসবে। তো টিবি রোগে আমাদের লেখিকা মারা গিয়েছেন, এবং লেখিকার অনেক আগে তার দুই ভাই বোন মারা গিয়েছে। এবং আমরা যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছের নিচে লেখিকা এবং তার ভাই বোন ছোটবেলায় খেলাধুলা করতো। হয় না, আমার প্রিয় কোনো একটা মানুষ যদি মারা যায়, তার সাথে যদি ছোটবেলায় অনেকটা সময় কাটাই, কোনো একটা জায়গায় সেই সময়টা হয়তো কাটাতাম, সেই জায়গাটা দিয়ে গেলেই তার কথা মনে পড়বে, পড়বে না? ঠিক এটাও তাই, আমাদের লেখিকার এই গাছটা দেখে তার সেই ছেলেবেলার সেই ভাই বোনদের কথা মনে পড়ছে, এবং তার সেই স্মৃতিচারণ তিনি আমাদের এই কবিতার মধ্যে করেছে। এবং এই গাছটা সম্বন্ধে তিনি সুন্দর করে বলেছে, এবং গাছটাকে অনেকটা সে নিজের সাথেও তুলনা করেছে, যে তার জীবনে অনেক কষ্ট ছিল আমাদের লেখিকার জীবনে। তো গাছটাও এখানে অনেক কষ্টে রয়েছে, তবুও গাছটা হার মানছে না। তো অনেক কিছু আমরা পাবো, সেটা আমরা লাইন বাই লাইন বুঝতে বুঝতে যাব। আচ্ছা, কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হচ্ছে যে এনসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। তো এটা হচ্ছে উৎস, এখান থেকে আমাদের এই কবিতাটা নেওয়া হয়েছে। পাবলিকেশন 1881 সাল নাগাদ এটা পাবলিশ হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু লিখন শৈলী আমি বাংলায় সুন্দর করে তোমাদের সামনে এনেছি। দেখো, এই যে জিনিসটা আমি এনেছি না, এটা একটা শর্ট করে ছোট করে আমি দিয়েছি। এটাই ডিটেলসে অনেক কিছু রয়েছে, অত কিছু জানতে হয় না, জাস্ট এইটুকু জানলেই আমাদের লেখিকা পরিচিতি থেকে যা দেবে আমরা পারবো। তো একটু লেখিকা, কারণ এখানে যে কথক তিনি হচ্ছেন লেখিকা, তো লেখিকা সম্বন্ধে এখানে জানতেই হবে। আচ্ছা, 55টা লাইন আছে। কটা লাইন? 55টা লাইন আছে। আর 5টা স্তবক আছে, প্রত্যেকটা স্তবকে 11টা করে লাইন আছে। ভালো করে কবিতা সম্বন্ধে আগে বোঝো। আমি চাইলেই কিন্তু আজকে 55 লাইনের কবিতাটা একটা ক্লাসেই করাতে পারতাম, আমি করাচ্ছি না, কারণ ধীরে ধীরে সবটা আমি বোঝাবো। ঠিক আছে, আর কোনো সহায়িকা বইয়ের প্রয়োজনই হবে না, কারণ আমি ওয়ার্ড মিনিং পাশে লিখে দিয়েছি। ঠিক আছে, কারণ সহায়িকাতে বাংলা আলাদা আর আমার টেক্সটে ইংলিশ আলাদা, ইংলিশ লাইন ধরে ধরে বাংলা প্রত্যেকে কিচ্ছু মাথায় ঢুকবে না। তো আমরা এই টেক্সটের মধ্যে দিয়ে ইংলিশের ওয়ার্ড মিনিং জেনে পুরোটা আমরা পরের দিন বলার চেষ্টা করব, এবং কবিতা সম্বন্ধে একদম ডিটেলসটা ভালো করে জানি, যাতে আমরা কাউকে পড়িয়ে দিতে পারি। আমাদের 55টা লাইন রয়েছে। ঠিক আছে, এবং 5টা স্তবকে সেটা বিভক্ত, 5টা স্তবক। হ্যাঁ, এক একটা স্তবক 11টা করে লাইন, সেটাই আমি এখানে লিখেছি। 55 লাইন, 5টা স্তবক, 11টা লাইন। আচ্ছা, এবার এই 11টা লাইনকে আবার দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে টারসেট। একটাকে বলে অষ্টক, মানে 11টা লাইনকে দুভাগে ভাগ করা হয়েছে, 8টা আর হচ্ছে 3টে। তাহলে এই 8টাকে বলা হচ্ছে অষ্টক, আর 3টেকে বলা হচ্ছে কি টারসেট। এমসিকিউতে প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, তো আমরা যেন কোনো কিছু যেন আমাদের মিস না হয়। আচ্ছা, আর একটা কি, এটা হচ্ছে রিদম, রাইম স্কেল যেটাকে বলে, যে কোন ছন্দে এটা রয়েছে। ছন্দটা হচ্ছে এ বি বি এ, সি ডি ডি সি, আর ই ই ই। কি বললাম? এ বি বি এ, সি ডি ডি সি, ই ই ই। কটা লাইন হলো?
1 2 3 4 5 6 7 8, এইটুকুতে অষ্টক হয়ে গেল। 9 10 11, এটা দিয়ে হলো কি টারসেট। ঠিক আছে, তো এটা হচ্ছে রাইম স্কেল, এটা খুব ভালো মতো জানতে হবে। এমসিকিউতে যখন তোমাদের সামনে আসবে প্রশ্নপত্রগুলো, তখন জিনিসগুলো দেখতে পারবে যে এখন যত ভালো বুঝবে তখন ততগুলো সহজ, নাহলে মুখস্থ করতে হবে। আচ্ছা, তাও এটা কি জিনিস? আমি শুধু এবিসিডি পরেই চলে যাবো না, আমি বুঝিয়ে দেবো এগুলো কি জিনিস, যার জন্য আমি পাশে লিখে রেখেছি, সমস্তটা বলে দেবো। যে এই লাইনটা হচ্ছে এ, মুখস্থ করো না, কেন এ সেটা তোমাকে বোঝাবো। বোঝা গেল? আচ্ছা, এখানে আর কি আছে? শৈশব স্মৃতি, মানে এখানে লেখিকা তার ছোটবেলার স্মৃতি তো বলছেন। ঠিক আছে, ক্যাজু দেখো উচ্চারণটা ভালো করে দেখো তো, ক্যাজুয়ারিনা, ক্যাজুয়ারিনা। এটা অনেকে উচ্চারণ করতে কিন্তু মুখ থুবড়ে পড়ে বা উচ্চারণে ভুল হয়ে গেলে বলেই না। আমরা বলবো, কি বলবো? ক্যাজুয়ারিনা, ক্যাজুয়ারিনা। তাহলে ক্যাজুয়ারিনা গাছটির প্রতি তার উপচে পড়া আবেগ আমরা আমাদের এই কবিতায় পাবো। ঠিক আছে, কবিতায় 5টা যে স্তবক আছে, প্রত্যেকটা স্তবকে আলাদা আলাদা জিনিস বর্ণিত হয়েছে। আজকে আমরা দুটো স্তবক পড়ব। প্রথম দুটো স্তবকের মধ্যে প্রথম স্তবকে গাছটা সম্বন্ধে বিশেষভাবে বলা হবে, গাছটা সম্বন্ধে বিশেষভাবে বলা হবে। আর দ্বিতীয় স্তবকে ভোরবেলায় গাছ এবং প্রকৃতিটা ঠিক কেমন সেইটা বলা হবে। এই দুটো জিনিসই আজকে আমরা পাবো। আচ্ছা, এবার আমরা আমাদের মূল কবিতায় চলে যাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11, বোঝা গেল? এই যে লাস্টে ই ই ই, এটাকে কি বলে? টারসেট। আর বাদ বাকি এটাকে কি বলে? অষ্টক। এবার ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, আমি এখানে লিখে দিয়েছি। এটা হচ্ছে এ রাইম স্কেলে রয়েছে, ঠিক আছে? এটা বি, এটা বি, এটা এ, এটা হচ্ছে সি, এটা ডি, এটা ডি, এটা সি, আর এটা ই ই ই। কি করে হলো ভালো করে বোঝো। রাউন্ড টাইপের কিছু আছে? নেই। এই যে বাউন্ড, রাউন্ড আর বাউন্ড শুনতে একই রকম লাগছে না? তাহলে রাউন্ডকে যদি আমি এ বলি, রাউন্ডকে যদি আমি এ বলি, তাহলে এই টাইপের কোনটা আছে? বাউন্ড আছে। তাহলে বাউন্ডকেও আমাকে এ বলতে হবে। বুঝে গেল? এখানে কি আছে? স্কার্টস। হ্যাঁ, এখানে কি আছে? স্টার্টস। একই টাইপের। তাহলে এটাকে যদি আমি বি বলি, তাহলে এটাকেও কি বলবো? আমি বি বলবো। তাহলে হয়ে গেল এ বি বি এ, শিখে গেলাম। তাহলে এবার এবার দেখো এখানে কি আছে? গ্যালান্টলি, লি টাইপের জিনিস আছে। আর এখানে দেখো বি আছে, তাহলে লি আর বি একই টাইপের। তাহলে এটাকে যদি আমি সি বলি, এটাকেও সি বলবো। এখানে কি আছে? হাং, এটা হচ্ছে অ্যামং, আং আং, আং আং টাইপের আছে। তাহলে এটাকে যদি আমি ডি বলি, এটাকেও ডি বলতে হবে। কেন স্যার এটাকে এ বি সি ডি কেন? কারণ প্রথমে আমি যেটা বলবো সেটা এ, তাহলে এ টাইপের যেটা হবে সেটা এতে বসাবো। প্রথমের পরে যেটাকে আমি বি বলবো, আর একটা বি খুঁজতে হবে। তারপরে যেটাকে আমি সি বলবো, মানে প্রথমে যেটা আসবে সি, তারপর আমাকে খুঁজতে হবে আমাকে সি। তারপর যেটাকে আমি ডি বলবো, আবার খুঁজতে হবে ডি। তারপরে দেখো এখানে কি আছে? বি। এটা তো হয়ে গেল, সরি, এটা হচ্ছে ফ্লোজ, ক্লোজ, পোজ, একই টাইপের। তাহলে বাকি রইলো ই ই ই। এটা আমি প্রথম 11টা লাইনে যেটা আমি পেয়েছি, পরেরটাতেও একই রকম পাবে। তবে পরেরটাতে এমনটা নয়, এটাকেও ভেবো না যে তাহলে রাউন্ড বাউন্ডই হবে। ওখানে আবার অন্য ছন্দ থাকবে, তবে ছন্দের মিলটা ঠিক এরকমই হবে, যে প্রথম লাইনে যে ছন্দটা থাকবে 4 নম্বর লাইনে সেই একই ছন্দ থাকবে। এই লাইনে যে ছন্দ, এই লাইনেও সেই ছন্দ। বোঝাতে পেরেছি? তাহলে কোনো একটা লাইন যদি এরকম ভাবে দুটো লাইন তুলে দেয়, তোমাকে তখন বলতে হবে। আর এখানে কিন্তু আমরা তাহলে রাইম স্কেলটা কিন্তু তাহলে আমরা বুঝে গেছি। বুঝেছি তো? আমার উদ্দেশ্য আজকে এটা সমস্তটা খুঁটিনাটি বলবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো কিন্তু কোথাও টেক্সট বইয়ে দেওয়া নেই, এগুলো সব বিশ্লেষণ করা হচ্ছে, কারণ এমসিকিউতে প্রশ্ন আসে। তো এমসিকিউর একটাও যেন আমাদের মিস না হয়। আচ্ছা, এবার লাল কালি দিয়েছি, এগুলো কি জিনিস? লাল কালি দিয়েছি, এগুলো কি জিনিস দেখো। লাইক আ হিউজ পাইথন। আচ্ছা, এই লাল কালি যেগুলো দিয়েছি এগুলো আমি টেক্সট করাতে করাতে বোঝাচ্ছি, তাহলে এগুলো ভালো বুঝতে পারো। এবার আমরা টেক্সটে ফিরে যাই। লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। কি পেলাম? এখানে কি বলা হচ্ছে? একটা লাইক আ হিউজ পাইথন। পাইথন কাকে বলে? অজগর বা ময়াল সাপ। ঠিক আছে,
তাহলে একটা অজগর বা ময়াল সাপের মতো, লাইক মানে এখানে মতো বলা হচ্ছে, তুলনা করা হচ্ছে। অরিজিনাল তো সাপ একে প্যাঁচিয়ে নেই, একে লতা গুল্ম প্যাঁচিয়ে রয়েছে গাছটাকে, কিন্তু এমন ভাবে লতা গুল্ম প্যাঁচিয়ে রয়েছে আমরা দেখি না পুরোনো গাছগুলো, দেখে মনে হয় যেন সাপ জড়িয়ে রয়েছে। তাই এখানে কার সাথে তুলনা করা হচ্ছে? ময়াল সাপ বা অজগর সাপের সাথে। উইন্ডিং কার সাথে তুলনা করা হচ্ছে এখনো বলা হচ্ছে না, জাস্ট আমরা প্রথম লাইনে পেলাম লাইক আ হিউজ পাইথন, মানে একটা বড়, হিউজ মানে বড়, ময়াল বা অজগর সাপের মতো, ওয়েন্ডিং মানে প্যাঁচিয়ে রয়েছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে গোল গোল করে, তাই তো। দ্য রাক্ট ট্রাঙ্ক ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স, তাহলে রাক্ট মানে কি? রুক্ষ, আর ট্রাঙ্ক মানে গুড়ি। আমরা এরকম ভাবে ওয়ার্ড গুলো মুখস্থ করবো, তাহলেই মনে থাকবে। আলাদা ওয়ার্ড বসিয়ে মুখস্থ করলে মাথায় থাকবে না, লাইনের মধ্যে মুখস্থ করতে হবে। দ্য রাক ট্রাঙ্ক, রাঙ্ক মানে রুক্ষ, তাহলে রুক্ষ গাছের সেই গুড়ি, ইনডেন্টেড মানে খাজ, ডিপ গভীর, উইথ স্কার্স মানে ক্ষত। তাহলে এই যে সাপের মতো কোনো একটা জিনিস জড়িয়ে রয়েছে, এই রুক্ষ মানে শুকনো এই গুড়িটার ওপর একটা খাজ তৈরি করে দিয়েছে, মানে অনেক দিন ধরে বেঁচিয়ে থেকে থেকে একটা খাজ, খাজ বুঝি তো, দাগ হয়ে গেছে। ডিপ গভীর ক্ষত, গভীর ক্ষত মানে ওপরে হালকা ক্ষত না, ভালো পরিমাণে, ঠিক আছে, গভীর ক্ষত তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তাহলে গভীর ক্ষতটা একটা সাপের মতো কোনো একটা জিনিস জড়িয়ে করে দিয়েছে, ঠিক আছে। কাকে করছে? এই রুক্ষ গুড়িটাকে। কে করছে এখনো কিন্তু আমরা পাইনি। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, আপ টু ইটস ভেরি সামিট, সামিট মানে কি? একদম উপরে, অনেক উঁচু। নিয়ার দ্য স্টার্স মানে একদম তারাদের কাছে, মানে অনেক উঁচু, মনে হচ্ছে তারাদের কাছে চলে গেছে। এ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড, তাহলে ক্রিপার মানে কি? লতানো গাছ। এই লতানো গাছটাকেই বলা হচ্ছে, তুলনা করা হচ্ছে কার সাথে? এই সাপের সাথে। তাহলে এই লতানো গাছটাই ক্লাইম, ক্লাইম মানে উপরে ওঠা, উপরে বেয়ে বেয়ে ওঠা, ইন হুজ এমব্রেসেস যার এই আলিঙ্গনে, হুজ হচ্ছে যার, এমব্রেসেস মানে আলিঙ্গনে, যার আলিঙ্গনে, বাউন্ড মানে বাধা পড়ে রয়ে গেছে, একদম গাছটা পুরো বাধা পড়ে গেছে। নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ হলে বেঁচে থাকতো না, এই গাছটা বলেই বেঁচে রয়েছে। এখানে আমাদের লেখিকা অনেকটা এই গাছটার সাথে নিজেকে তুলনা করছে, যে লেখিকার জীবনেও এত দুঃখ কষ্ট, সে বলে আর কি বেঁচে রয়েছে, মানে দুঃখ কষ্ট তাকে জাপটে আষ্টে বিষ্টে ধরে রয়েছে। তার ছোটবেলা তার ভাই বোনগুলো মারা গিয়েছে, টিবি রোগে, তারও টিবি রোগ হয়েছে, সেও হয়তো মরে যাবে, মানে তার দুঃখের শেষ নেই। নিজের সাথে এখানে তিনি কিন্তু তার গাছটাকে সে ফিরে পাচ্ছে। তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এইটুকুর মধ্যে স্যার এই লাল কালিগুলো কি একটু বুঝিয়ে দিই, তারপর বাকিটা যাই, ঠিক আছে। আচ্ছা দেখো, এইগুলোকে বলা হচ্ছে লাইক আ হিউজ পাইথন। এখানে পাইথনের সাথে তুলনা করা হচ্ছে। কাকে তুলনা করা হচ্ছে? লতানো গাছটা। কারোর সাথে কাউকে যদি তুলনা করা হয় তাহলে সেটাকে বলে সিমিলি, এটাকে বলে ফিগার অফ স্পিচ। কি বলে? ফিগার অফ স্পিচ। তো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, এরকম একটা লাইন দিয়ে দিল, বলো কি কোন ফিগার অফ স্পিচের মধ্যে পড়ছে, তোমাকে বলতে হবে সিমিলি। কেন সিমিলি বলা হলো? সেম সেম টাইপের তুলনা করা হচ্ছে। যখন লাইক বা অ্যাজ দিয়ে শুরু হবে তার মানে ভাববা কারোর সাথে তুলনা হচ্ছে, তুলনা হলেই সেই ফিগার অফ স্পিচকে কি বলে? সিমিলি। এই কবিতাটাতে অনেক কিছু আমাকে জানতে হবে পরীক্ষা যদি ভালো নম্বর পেতে হয়। আমাদের এমসিকিউ না করেই আমরা ডাইরেক্ট পরীক্ষা হলে চলে গেলেই পারবো, এমন ভাবে কবিতাটা করতে হবে। আচ্ছা, তাহলে এইটা কি? নিয়ার দ্য স্টার্স মানে তারাদের কাছে, মানে এটা একটু বাড়িয়ে বলা হচ্ছে। বলছে গাছের গুড়িটাকে এমন ভাবে প্যাচিয়ে প্যাচিয়ে উঠছে, লতাটা মনে হচ্ছে একদম সেই উঁচুতে তারার কাছে চলে গেছে। এটা কি সম্ভব? হ্যাঁ, তাহলে এটা কি অনেকটা বাড়িয়ে বলা বলে না? বাড়িয়ে বলা হয়ে যাচ্ছে তো, মানে একটু আধটু না, অনেক বাড়িয়ে বলা। তো এই ধরনের ফিগার অফ স্পিচকে কি বলে? হাইপারবোল। মনে থাকবে, কি বলে? হাইপারবোল। তাহলে বাড়িয়ে বলা হলে সেটাকে বলে হাইপারবোল। বলছে বল, যা বলবি বল, বাড়িয়েই তো বলছিস, বল হাইপারবোল। বলো হরি, হরি বল, হাইপারবোল। তুমি তো বলছো, অনেক বলছো। আচ্ছা, তারপরে আরেকটা আছে, কি আছে? আচ্ছা, এদিকে এখন আমরা আসিনি, এইটুকু তো আমরা বুঝেছি, তারপরে এগোই। বাট কিন্তু
গ্যালান্টলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং। ঠিক আছে, ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বার্কস অ্যামং। এটুকু বোঝার চেষ্টা করি। বাট কিন্তু এখানে কি বলা হচ্ছে, অন্য কোনো গাছ হলে বেঁচে থাকতো না, বাট কিন্তু গ্যালান্টলি মানে সাহসের সাথে, দ্য জায়েন্ট ওয়ার্স, জায়েন্ট মানে বিশাল, ঠিক আছে, ওয়ার্স পরিধান করে আছে, পরিধান পরে থাকা, কি পরে আছে, দ্য স্কার্ফ, স্কার্ফ কাকে বলে, ওড়না, অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুল, আর হাং, হ্যাংয়ের পাস্ট ফর্ম হাং, ঝুলে রয়েছে, তাই তো। ইন ক্রিমসন, ক্রিমসন মানে আগের দিন বলেছিলাম রক্তিম, রক্তিমটা কি জিনিস, গাঢ় লাল, গাঢ় লাল, এমনি লাল নয়, গাঢ় মানে কালচে কালচে যে লালটা হয়, গাঢ় লাল, তাহলে সেটাকে বলে ক্রিমসন। ক্লাস্টার্স, ক্লাস্টার্স মানে গোছা, মানে এরকম গোছা হয়ে রয়েছে। অল দ্য বার্কস অ্যামং, বাউস, তাহলে অ্যামং মানে মধ্যে, অনেকের মধ্যে হলে অ্যামং হয়। তাহলে এবার এই যে এইটুকু পরে আমরা কি বুঝলাম, যে অন্যান্য গাছ হলে তো মরেই যেত, কিন্তু সাহসের সাথে এই বিশাল গাছটা অন্যার মতো পড়ে রয়েছে ওই লতাটাকে, ঠিক আছে। আর ওর গাছের ডালপালার মধ্যে কি রয়েছে, ফুলগুলো ঝুলে রয়েছে, গাছের ডালপালায় ফুলগুলো ঝুলে রয়েছে, ফুলগুলোর কালার বলে দিয়েছে ক্রিমসন কালার, ঠিক আছে, একদম গোছা হয়ে তার ডালপালার মধ্যে ফুলগুলো ঝুলে রয়েছে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, তাহলে হোয়ার অন মানে যেখানে, অল ডে সারাদিন, সারাদিন, গ্যাদার্ড মানে এক জায়গায় জড়ো, মানে জড়ো হয়ে রয়েছে কি, বার্ড পাখি, আর বি, বি মানে মৌমাছি। তাহলে এইরকম ধরনের গাছে তো সারাদিন পাখি আর মৌমাছিতে তো ঝাঁক বেঁধে থাকবেই, তাই বলছে যেখানে সারাদিন ধরে পাখি আর মৌমাছি একদম এক জায়গায় ঝাঁক বেঁধে রয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিরকম, এখান থেকে এই লাইন থেকে, পাখি এবং মৌমাছিগুলো ঝাঁক বেঁধে রয়েছে, অপশন দিয়ে দিল চারটে, ডে, নাইট, আফটারনুন, অল ডে। তখন আমায় করতে হবে অল ডে, এরা সারাদিন কিন্তু এই কাজ করে যাচ্ছে। আচ্ছা, আর একটা এখানে আমরা ফিগার অফ স্পিচ পেয়েছি, এটাতে কি পেয়েছি, দ্য জায়েন্ট ওয়ার্স, জায়েন্ট মানে বিশাল, তাহলে এই এই জায়েন্ট কথাটা কার জন্য এসছে, জায়েন্ট কে, ওই লতানো গাছটি, তাহলে লতানো গাছটির সম্বন্ধে বলা হচ্ছে, এটাকে বলে মেটাফোর ইউজ, বলে মেটাফোর। কারোর সম্বন্ধে যখন বলা হচ্ছে, মানে তার সম্বন্ধে একটা বিশ্লেষণ দেওয়া হচ্ছে, সেটাকে তখন মেটাফোর ইউজ বলে, ঠিক আছে। অনেক কিন্তু প্রশ্ন এখান থেকে হতে পারে, যে কোনো প্রশ্ন আসলে আমার মনে হয় এবার সবাই পারবে। অ্যান্ড এবং ও এফটি, অফেন, অফেনটাকে বলা হচ্ছে ও এফটি, অফট, পুরনো একটা ইউজ আর কি। অ্যান্ড অফট অ্যাট নাইটস, রাতের বেলা, দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানটা ওভারফ্লো করে কিসে, উইথ ওয়ান সুইট সং, মিষ্টি গান, তাই তো। দ্যাট যেটা, সিমস মনে হয়, সিমস মানে মনে হয়, টু হ্যাভ নো ক্লোজ মানে মনে হচ্ছে সেটা থামার নয়, সারা দিন ধরে গেয়ে চলবে, পুরো রাত হলেই সুন্দর মিষ্টি গান সারা রাত জুড়ে হয়, যেটা থামার নয়। সেটা পাখিদের গান হতে পারে, নদীর জলের আওয়াজ হতে পারে, সমুদ্রের জলের ধাক্কা হতে পারে, যাই হোক এমন একটা সুন্দর গান মিষ্টি ভেসে আসছে যেটা থামার নয়। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, ঠিক আছে। হোয়াইল মেন রিপোজ, আচ্ছা রিপোজ মানে বিশ্রাম করা, তাহলে মানুষগুলো, মানুষরা যখন বিশ্রাম নেয় তখন এই গান আর কি ভেসে আসে আমাদের গাছেদের ওপর থেকে, গান আমাদের ভেসে আসছে। এটুকু বুঝেছি তো। হোয়েন যখন, ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট। কি পেলাম, হোয়েন যখন, ফার্স্ট প্রথম, মাই কেসমেন্ট আমার জানালা, খোলা জানালা, মানে আমার জানালাটা জাস্ট খোলা টাইপের, খোলা জানালা, ইজ ওয়াইড আরো চওড়া করে খুলে দেওয়া হচ্ছে, ওয়াইড ওপেন থ্রোন, থ্রো মানে তো থ্রো ছুঁড়ে ফেলা, এখানে বড় করে খুলে দেওয়াটা হচ্ছে, এটাকেই মানে এটাকেই বলা হচ্ছে এখানে থ্রোন। তাহলে যখন প্রথম আমার এই খোলা জানালাটা বড় করে খোলা হচ্ছে সকালবেলা, মানে ভোরবেলা, যে অ্যাট ডন ভোরবেলা, মাই আইজ আমার চোখ, ডিলাইটেড মানে আনন্দিত হচ্ছে, কিসে, অন ইট রেস্ট তার মধ্যে পড়ে,
ওইটা দেখে আমি খুব খুশি হয়ে যাচ্ছি। সকালবেলা জানলাটা খুলে যখন আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? Sometimes and most in winter on its crest। আচ্ছা, এখানে ইট মানে ওই গাছটার কথা বলা হচ্ছে, ক্যাজুরিনা ট্রিটা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখছি গাছটাকে, আমার মন পুরো আনন্দে ভরে যায়, কারণ শুধু তো গাছ না, গাছের মধ্যে অনেক কিছু রয়েছে। আচ্ছা, অন ইটস ক্রেস্ট কি বলা যায়? সামটাইমস মাঝে মধ্যে, অ্যান্ড মোস্ট ইন উইন্টার এবং বিশেষভাবে শীতের সময়, অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে ডাল, ঠিক আছে, এর ডালে এ গ্রে ব্যাবুন, ব্যাবুন মানে আগের দিন পড়েছি বাদর, বানর, একটা ধূসর বর্ণের বানর সিটস বসে থাকে, স্ট্যাচু লাইক, কিসের মতো? স্ট্যাচুর মতো, মূর্তির মতো, অ্যালন মানে একা, ঠিক আছে। তার মানে সকালে জানলা খুলে যখন দেখি গাছটা খুব দারুণ লাগে, এবং দেখতে পাই গাছের মধ্যে ধূসর বানর আর কি বসে থাকে, এবং সেটা বিশেষভাবে কোন সময়, এখানে কিন্তু বলা হলো কোন সময়, ভোরবেলা তো অবশ্যই, কোন সময়ের ভোর? উইন্টার। তাহলে প্রশ্ন আসতে পারে, চারটে অপশন দিলে আলাদা আলাদা সময়, আমাকে কিন্তু উইন্টার বলতে হবে। আরেকটা এখানে আমরা দেখতে পেয়েছি, কি দেখতে পেয়েছি? স্ট্যাচু লাইক, এটাকে বলে সিমিলি। যে লাইক রয়েছে না, লাইক ওয়ার্ডটা মানে এটার মতো, লাইক ওয়ার্ডটা থাকলে সেটাকে বলে সিমিলি। ওয়াচিং দ্য সানরাইজ while on lower boughs his puny offspring leap about and play। দেখো, ওই যে আমরা ধূসর বাদরটা সম্বন্ধে এবার জানো, বাদরটা কি করছে? তাহলে আমাদের ধূসর সেই বানরটা বা বাদরটা সিটস বসে থাকে স্ট্যাচুর মতো, অ্যালন একা, ওয়াচিং এবং দেখে, কি দেখে? দ্য সানরাইজ সূর্য উঠছে, হোয়াইল যখন, অন লোয়ার বাউস মানে তার নিচের ডালে, হিজ পিউনি অফস্প্রিং, পিউনি মানে ছোট, আর অফস্প্রিং মানে সন্তান, তার ছোট ছোট বাচ্চাগুলো, লিপ অ্যাবাউট, লিপ অ্যাবাউট মানে লাফানো ঝাপানো, সবই তো এই পাশে দিয়ে দিয়েছি, কোনো সহায়িকা বই লাগবেই না। লিপ অ্যাবাউট মানে লম্পচম্প করে, অ্যান্ড প্লে এবং খেলা করে। তাহলে এখানে আমি পেয়ে গেলাম, উপরের ডালে ব্যাবুন বসে আছে এবং তার নিচের ডালে তার সন্তানরা লাফালাফি খেলাধুলা করছে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, ফার মানে দূরে, নিয়ার মানে কাছে, দূরে এবং কাছে মানে চারিদিকেই বলা হচ্ছে, দূরে কাছে মানে চারিদিকেই, কোকিলাস মানে কোকিল, হেইল মানে স্বাগত জানায়, দা ডে কাকে? আজকের দিনটাকে। কোকিল সকালবেলা দেখবি এখন তো ডাকে, এখন ভোরবেলা জানলা খোলা থাকলে কোকিল ডেকে স্বাগত জানায় আজকে সুন্দর একটা সকাল। অ্যান্ড টু দেয়ার, দেখো এটার আমি উচ্চারণটাও লিখে দিয়েছি, কি লিখেছি? প্যাস্টার্স। কি উচ্চারণটা হবে? প্যাস্টার্স। তাহলে প্যাস্টার্স কাকে বলে? চারণ ভূমিকে বলে, যেখানে চড়ে বেড়ায়, বিভিন্ন পশুরা চড়ে বেড়ায়, সেই চারণ ভূমিতে ওয়েন্ড, ওয়েন্ড মানে চলাচল করা, ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, স্লিপি মানে ঘুমন্ত, আর কাউজ মানে গরু। তাহলে ঘুমন্ত গরুগুলো চারণভূমিতে মানে চারণভূমির দিকে চলাচল করে, মানে যেতে থাকে, মানে এটাই ওই যে বললাম ওই দিনের মানে ভোরবেলার দৃশ্যটা বলা হচ্ছে, তাই না? ঘুমন্ত গরুগুলো সবে গোয়াল ঘর থেকে তাদের বের করা হয়েছে, তাদের তো পারমিশন নেওয়া হয়নি যে ওঠো বাবা, নেওয়া হয়েছে, গলায় দড়িটা ধরে টানতে টানতে নিয়ে গেছে, তাহলে তো তারা ঘুমন্ত। তাহলে সারা রাত তো তারা আমাদের মতো তো ঘুমাতে পারেনি, মশার কামড় খেয়েছে, আমরা তো একটুও বুঝি না তাদের কথা। তারা সারা রাত মশার কামড় খেয়ে অর্ধ ঘুমেছিল, সকালবেলা তাদের টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, তারা ঝিমাতে ঝিমাতে যাচ্ছে। তাহলে কতটা গভীর ভাবে এখানে দেখা হয়েছে, গরুগুলো কেমন গরু? স্লিপি কাউজ। প্রশ্ন আসলে যেন বলতে পারি স্লিপি কাউজ, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড ইন দা শ্যাডো এবং ছায়া, শ্যাডো মানে ছায়া, অন দা ব্রড ট্যাঙ্ক, কাস্ট, কাস্ট মানে নিক্ষেপ করা, ব্রড মানে চওড়া, ট্যাঙ্ক মানে এখানে পুকুর বা ডোবার মতো কিছু একটাকে বলা হচ্ছে, বাই দ্যাট হোয়ার ট্রি, তো হোয়ার মানে হচ্ছে ধূসরাভ সাদা, মানে ধূসর বর্ণের সাদা, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এতটাই সুন্দর এবং বিশাল, দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, তাহলে ওয়াটার লিলিজ মানে শালুক ফুলগুলো, স্প্রিং মানে ফুটছে, তাই তো। লাইক স্নো, কার সাথে তুলনা করা হচ্ছে? বরফের সাথে, স্নো এনম্যান্সড, এনম্যান্সড মানে পুঞ্জীভূত হওয়া, পুঞ্জীভূত, তাহলে এটা কোন ফিগার অফ স্পিচ? সিমিলি। তাহলে সিমিলি মানে লাইক থাকলেই সেটা সিমিলি হবে, ঠিক আছে। মানে
এটাকে ঠিক এটার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে কার সাথে এটাকে তুলনা করা হচ্ছে? লাইক স্নো কার সাথে? এই যে ওয়াটার লিলিসটাকে কিন্তু তুলনা করা হচ্ছে, তাই তো? তাহলে আমরা কোথায় চলে গেছি? পুকুরে। পুকুরে কি হচ্ছে? পুকুরে গাছের ছায়াটা পড়ছে, গাছের ছায়াটা পড়ছে এবং তারপর কি হচ্ছে? ওয়াটার এই শালুক ফুলগুলো ফুটছে এবং তাদেরকে ফুটছে এবং গাছের ছায়াটা পুরো পুকুরে গিয়ে পড়াতে কি হচ্ছে? ফুলটাকে দেখে কেমন লাগছে? ফুল, শালুক ফুল সাদা সাদা টাইপের দেখতে হয়। এবার যদি ওখানে ছায়া হয় তাহলে মনে হবে দূর থেকে দেখে যে বরফের স্তূপ, বরফ পুঞ্জীভূত হয়ে রয়েছে। বোঝা গেল? তাহলে এখানে আমি ওই ভোরবেলায় প্রকৃতিটা গাছ সমেত কেমন লাগছে এটা পেলাম। তাহলে দুটো স্তবকে আমরা দুরকম জিনিস কিন্তু পেলাম। যে কোনো লাইন যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে আশা করি তোমরা পারবে, পারবে না? আচ্ছা, পরের দিন বাকি তিনটে স্ট্যাঞ্জা আমি সুন্দর করে বলে দেবো। এখানেও কিন্তু দেখো সেম ছন্দ, আমি একটু ছন্দটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কি আছে? থ্রোন, তাই তো? তাহলে এটাকে যদি আমি এ বলি তাহলে যে অ্যালন, এই যে এ, লোন থ্রোন একই রকম। তাহলে এটা রেস্ট, তাহলে ক্রেস্ট একই রকম, তাহলে বিবি, তাহলে এ বিবি এ, সি ডিডি সি, ই ই ই, লাস্টেরটা তো আমরা পারবো ই ই ই, আর প্রথমেরটাও পারবো এ বিবি এ, মাঝেরটাও পারবো সি ডিডি সি। তো যদি আমাদের এমসিকিউতে আসে বলো ছন্দটা, চারটে অপশন দিলে এলোমেলো করে দিল, আমি প্র্যাকটিস সেট করাবো একদম এমসিকিউ প্যাটার্নে, ওএমআর সিট ফিল আপ করবে তখন। এখন আমরা প্রথম 2 মাসে শুধুই আমরা টেক্সটটা ভীষণ ভালোভাবে পড়বো। তো আজকে আমি দুটো পড়ালাম যাতে এই দুটো তোমরা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পরের দিন বলতে পারো, ঠিক আছে? এটার পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা ওয়ার্ড সমস্ত কিছু তোমাদের কাছে রইলো, পরের দিন ভালো করে পড়াটা দিতে হবে, ঠিক আছে? পরের ক্লাসে আমরা বাদ বাকি 3টে স্ট্যাঞ্জা পড়ে নেবো, ঠিক আছে? সবার ভালো লেগেছে ক্লাসটা? আজকের ক্লাস এখানেই।